বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাস দেব। এতে আজ তোমাদের যেমন থাকছে স্বাস্থ্যবিধি অধ্যায় 7। ঠিক আছে, কথা হলো স্বাস্থ্যবিধিটা কি? হ্যাঁ, স্বাস্থ্যবিধিটা কি, এটা মেনে চললে কি হয়, না মেনে চললে কি হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। আর যদি আমরা স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে আমরা খুব সহজে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রমিত হব এবং আমরা রোগাক্রান্ত হব। তা আমরা যদি আমরা কেন রোগাক্রান্ত হই? আমরা খুবই অসচেতন থাকি। যখন কোনো সুস্থ মানুষ অসচেতন থাকে, তার এই অসচেতনতার কারণে খুব সহজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রোগের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে। তার ফলে আমরা কী হই? রোগাক্রান্ত হই। তখন আমরা অসুস্থ হয়ে যাই। আর স্বাস্থ্যবিধিটা মেনে চললে আমরা বুঝতে পারবো যে কীভাবে রোগ থেকে আমরা প্রতিকার পেতে পারি। আমাদের জানতে হবে, এই জন্য আজকে আমাদের জানতে হবে সংক্রামক রোগ। সংক্রামক রোগ আসলে কি? বিভিন্ন রোগের জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন আমরা অসুস্থ হয়ে যাই, সংক্রমিত হতে যাই। সংক্রমিত হই। এই সকল রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন আমরা জানব যে সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করছে। হ্যাঁ, সংক্রামক রোগ প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তো আমরা জানব সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে, যেমন কিছু কিছু রোগ যেমন হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। কোনো রোগী যখন কোনো রোগী যখন হাঁচি দেয়, মুখে রুমাল না দেয় বা হাত না চেপে দেয় বা মাস্ক না পরে, তখন তার হাঁচির মাধ্যমে এক ধরনের জীবাণু বাতাসে ছড়িয়ে যায়। তখন সুস্থ মানুষের শরীরে সেই রোগটা খুব সহজেই প্রবেশ করতে পারে। কাশি দেওয়ার সময়ও একই অবস্থায় হয়। তারপর সে যখন অসুস্থ ব্যক্তি যখন কথা বলে, তার এই কথা বলার সময়ও তার মুখ থেকে এক ধরনের জীবাণু বের হয়, তা সুস্থ মানুষের দেহে প্রবেশ করে। তখন সুস্থ মানুষ আক্রান্ত হয়। ঠিক আছে, আচ্ছা। আর পরোক্ষভাবে এক ধরনের আছে যে কোনো অসুস্থ ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন প্লেট, গ্লাস, চেয়ার, টেবিল, বিছানাপত্র, তার ব্যবহৃত মূল কথা তার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস, তার ব্যবহৃত টয়লেট, এসব যদি একজন সুস্থ মানুষ ব্যবহার করে সেক্ষেত্রেও দেখা যায় সেই অসুস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে, সংক্রমিত রোগীর গ্লাস প্লেট ব্যবহার করলেও অনেক ক্ষেত্রে দেখা যায় এই সংক্রমিত রোগে আমরা আক্রান্ত হই। মশার মতো পোকামাকড়ের কামড়েও সংক্রমিত হতে পারে। কারণ একটা মশা যখন বা পোকামাকড় যখন অসুস্থ রোগীর দেহে কামড় দেয়, তখন সে তার শরীরের রক্তের মাধ্যমে জীবাণু বহন করে আসে। আর সেই মশা বা পোকামাকড় যখন একটা সুস্থ শরীরের দেহে উপর বসে কামড় দেয়, তখন সে তার ওই যে চোষক দ্বারা রক্ত চুষে নেয়, সেটা সুস্থ শরীরের রক্তের মাধ্যমে ওই রোগটা ছড়িয়ে দেয়। তখন একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা খাতায় একটা ছক তৈরি করব যে সংক্রমিত রোগ কীভাবে ছড়ায়। আমরা যেগুলো বললাম যে সংক্রমিত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষ উভয়ভাবে ছড়ায়। তো এখন সংক্রমিত রোগ এখন লিখবো, আমরা একটা ছক তৈরি করবো খাতার মধ্যে। সেই ছকের উপর লিখবো সংক্রামক রোগ কীভাবে ছড়ায়। 1, 2, 3, 4, 5 এভাবে আমরা যতগুলো সিস্টেমগুলো জানি আমরা করেছি, বা তার বাইরে আরও কিছু সিস্টেম থাকে, সেগুলো আমরা একটা একটা করে লিখব। এছাড়া কী কী উপায়ে সংক্রামক রোগ ছড়াতে পারে সেগুলো আমরা
আলো পাশের খাতায় ছক আকারে লিখব। তারপর সহপাঠীদের সাথে আলোচনা করব, শিক্ষকদের সাথে আলোচনা করব, বা বাড়ির কোনো বড় ভাই, বাবা, মা এদের সাথে আলোচনা করে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা জানব সংক্রামক রোগ কী কী প্রকারের হতে পারে। হ্যাঁ, সংক্রামক রোগ বিভিন্ন রকম। সংক্রামক রোগ আসলে বিভিন্ন রকম, যেমন বায়ুবাহিত সংক্রামক রোগ, পানিবাহিত, তারপর ছোঁয়াচে, তারপর প্রাণী ও পোকামাকড়ের থেকে কামড়ের ফলে তাদের মুখ থেকে এক ধরনের লালা বের হয়, সেখান থেকে যে সংক্রামক রোগ হয় এটা। তাহলে প্রথমেই আমরা জানব যে বায়ুবাহিত। বন্ধুরা, আমরা আগেও আলোচনা করেছিলাম যে বায়ুবাহিত, বায়ু মানে বাতাস, বাতাসের মাধ্যমে যেসব রোগ ছড়ায়, হ্যাঁ, তাকে বলা হয় বায়ুবাহিত সংক্রামক। হ্যাঁ, একজন অসুস্থ ব্যক্তি যখন বাহিরে হাঁচি কাশি দেয়, তার ওই হাঁচি কাশির মাধ্যমে বিভিন্ন রোগ বাতাসে ছড়িয়ে যায়। সেই রোগ এক জায়গায় থাকে, চারিদিকে ছড়িয়ে যায়। আর সুস্থ মানুষের দেহে শ্বাস প্রশ্বাস মাধ্যম, সে যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তখন ওই রোগগুলো তার শরীরে প্রবেশ করে, তারপর সে অসুস্থ হয়ে পড়ে। আবার যখন যেখানে সেখানে যদি একজন অসুস্থ মানুষ কফ ফেলে, থুতু ফেলে, সেগুলোর ওপর মাছি বসে, সেই মাছি বসে, পোকামাকড় বসে, আবার সেই রোগগুলো জীবাণু বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যায়। এভাবে সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে, সুস্থ মানুষের দেহে এই রোগগুলো প্রবেশ করছে এবং আমাদের চারপাশের পরিবেশও নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই জন্য অসুস্থ মানুষ যখন হাঁচি কাশি দেবে তখন মাস্ক ব্যবহার করতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে। আর তার যেখানে সেখানে থুতু কফ ফেলা আসলে উচিত নয়, সেটা সুস্থ মানুষই হোক আর অসুস্থ মানুষই হোক। আসলে আমরা যখন হাঁচি কাশি ফেলবো বা থুতু ফেলবো তখন আমরা নিরাপদ জিনিস ব্যবহার করবো, সেফটি রাখবো, যেখানে সেখানে ফেলবো না, নির্দিষ্ট জায়গায় ফেলবো। আর বাইরে ফেললে সেখানে ধুলাবালি বা মাটি চাপাবো। এভাবে আমরা রোগ থেকে প্রতিরোধ লাভ করতে পারি। আর পানিবাহিত রোগগুলো সাধারণত হতে পারে হাম, গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, তারপর সোয়াইন ফ্লু ইত্যাদি হলো এই বায়ুবাহিত রোগগুলোর মধ্যে অন্যতম। তো ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে বায়ুবাহিত রোগ কীভাবে ছড়ালো এবং কীভাবে আমরা এই রোগ থেকে প্রতিরোধ পেতে পারি বা প্রতিকার পেতে পারি। তাহলে আমরা এবার আসলে লিখতে পারবো। তাহলে আমরা এসো একটা খাতার পাশে একটা ছাপ তৈরি করি, সেখানে উপরে লিখি বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ কাকে বলে সেগুলো লিখব। তারপর বায়ুবাহিত রোগ কীভাবে হয় সেগুলো লিখব। বায়ুবাহিত রোগ থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি সেটা লিখব। পর্যায়ক্রমে বায়ুবাহিত রোগগুলো কী কী, হ্যাঁ, আমরা কী কী বায়ুবাহিত রোগগুলো সম্পর্কে জানলাম সেগুলো আমরা সুন্দর করে খাতার মধ্যে লিখব। তাহলে আমাদের পড়া সুন্দরভাবে কমপ্লিট হবে এবং আমরা বায়ুবাহিত রোগ সম্পর্কে ভালোভাবে জানব। তো বন্ধুরা, এবার এসো পানিবাহিত রোগ। বায়ুবাহিত রোগের মতোই, যেমন দূষিত পানি পান করা, তারপর দূষিত পানিতে গোসল করা, দূষিত পানি দিয়ে গোসল করা, দূষিত পানিতে কাপড় কাচা, রান্না বাড়া করা ইত্যাদি। এই সব করলে পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হতে পারি খুবই সহজে। এখন প্রশ্ন হলো, পানিবাহিত দূষিত পানি কীভাবে আসে? পানি তো বিভিন্নভাবে দূষিত হয়। এখানে কলকারখানার বর্জ্য আসে, তারপর মরা জীবজন্তু পানিতে ফেলা হয়, এছাড়া হাসপাতালের বর্জ্য, রোগী আসে, সেই রোগী যখন রোগীর কাপড় চোপড় যখন পানিতে ধৌত করা হয়, সেই রোগীর কাপড় চোপড় থেকে বিভিন্ন রোগ জীবাণুগুলো বাতাসের মাধ্যমে পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন সুস্থ মানুষ যখন ওই পানিতে ব্যবহার করে তখন সে রোগে আক্রান্ত হয়।
এবার আমরা জানবো যে পানিবাহিত রোগগুলো কী কী। পানিবাহিত রোগগুলোর মধ্যে আমরা পূর্বের শ্রেণীতেও পড়ে এসেছি। সেগুলো হলো আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস ইত্যাদি পানিবাহিত রোগগুলোর মধ্যে অন্যতম। ঠিক আছে বন্ধুরা, বায়ুবাহিত রোগের মতো আমরাও পানিবাহিত রোগের মধ্যে এখানে খাতায় একটা ছাপ দিতে পারবো। সেখানে লিখব পানিবাহিত রোগ, পানিবাহিত রোগের কারণ, পানিবাহিত রোগের ফলে আমাদের কী কী রোগ, পানিবাহিত দূষিত পানি পান করলে আমাদের কী কী রোগ হচ্ছে এবং সেখান থেকে আমরা কীভাবে প্রতিকার লাভ করতে পারি, এভাবে আমরা লিখব। এছাড়াও আছে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ বলে একটা আছে, সেটা হলো একজন অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে আমাদেরও একজন সুস্থ মানুষেরও সেই রোগটাই হয়ে যায়, তাহলে তাকে ছোঁয়াচে রোগ। এরকম আমরা অনেক রোগ দেখেছি, যেমন কারো গায়ে যদি পক্স ওঠে, সে যখন বিদ্যালয়ে আসে তখন দেখা যায় আশেপাশে আরও অন্যান্য শিক্ষার্থী বন্ধুদেরও পক্স হয়ে যায়। তারপর চোখ ওঠা একটা রোগ আছে, সে রোগও এটা হয় ছোঁয়াচে রোগ। তাই এরকম আরও আছে। এই ছোঁয়াচে রোগগুলো হলো যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা জানবো আর একটা রোগ আছে এইডস রোগ। এইডস রোগ এটা একটা ভাইরাস, HIV ভাইরাসের মাধ্যমে এই এইডস রোগ ছড়ায়। তবে আমি এটা বলবো না এটা ছোঁয়াচে রোগ। এইডস রোগ কোনো ছোঁয়াচে রোগ, এটা একটা ভাইরাসের মাধ্যমে এক দেহ থেকে আর দেহে প্রবেশ করে। কীভাবে প্রবেশ করে? একজন এইডস, এই ভাইরাসের নাম হলো, এটা একটা ভাইরাসের নাম হলো HIV। এই HIV ভাইরাস যার শরীরে আছে, তার শরীরের রক্ত যদি একজন সুস্থ ব্যক্তির শরীরে দেওয়া হয়, তখন সেই ব্যক্তির শরীরে ওই রক্তের মাধ্যমে ওই জীবাণুটা প্রবেশ করবে, তখন সে এইডস রোগে আক্রান্ত হয়। এছাড়া এইডস রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে বা তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে এই রোগ হবে না। আরেকভাবে এই রোগ প্রবেশ করতে পারে, যেমন যদি এইডস রোগের রোগাক্রান্ত ব্যক্তি দেহে সিরিঞ্জ পুশ করে সেই সিরিঞ্জ যদি ভালোভাবে শুদ্ধভাবে না ফুটিয়ে যদি একজন সুস্থ ব্যক্তির দেহে ওই সিরিঞ্জটা ইউজ করা হয়, তখন ওই সিরিঞ্জের মাধ্যমে লেগে থাকা জীবাণু ওই আরেকজন ব্যক্তির দেহে খুব সহজেই প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমরা সচেতন থাকব যে আমরা যখন রক্ত নেব বা রক্ত দেব তখন খুবই সাবধানতা অবলম্বন করব, যেন রক্তটা জীবাণুমুক্ত হয়। ঠিক আছে, এরকম প্রাণী ও পোকামাকড় জনিত বাহিত সংক্রামক রোগ আছে এরকম আরও। সেটা হলো একটা প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড় এর মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি ছড়ায়। 4. সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার। সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ হতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশপাশ পানি জমতে পারে এমন আবর্জনা, যেমন কোপড়া, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত
সংক্রামক রোগের প্রতিকার। আমরা কীভাবে সংক্রামক রোগ থেকে প্রতিকার লাভ করতে পারি? রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা সুস্থতা বোধ করি। তবে যদি সর্দির জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হয়, তবে তীব্র মাথা ব্যথা হয়, তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আমরা আমাদের করণীয়, আমরা খাতায় একটি ছক তৈরি করব, বইয়ের মতো একটা আছে, এই বইয়ের আকারে আমরা ছক তৈরি করব। সেই ছকে লিখব রোগ প্রতিরোধে আমাদের করণীয় আছে, কি কি করণীয় আছে তার একটা তালিকা তৈরি করব। তারপর সহপাঠীদের সাথে বা শিক্ষকদের সাথে বা বাড়ির বড়দের সাথে যারা এইসব বিষয়ে জানেন তাদের সহায়তায় আমরা এই কাজগুলো সম্পূর্ণ করব। 2, বয়স সন্ধি। এখন আমরা বলবো বয়স সন্ধিটা কি? বয়স সন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি 8 থেকে 13 বছরে এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে শারীরিক, আচরণিক ও মানসিক পরিবর্তন আসে। ছেলেপেলের যখন এক বয়স থেকে আরেক বয়সে যায় তখন তাদের চালচলার মধ্যে একটা পরিবর্তন আসে, পোশাকের মধ্যে একটা পরিবর্তন আসে। তখন তারা অনুকরণ হয়, বন্ধুদের যা দেখে সেটা তারা ফলো করে। আর তারা যখন কথাবার্তা বলে গলার মধ্যে তাদের একটা আচরণিক পরিবর্তন আসে, একটা পূর্ণতা ভাব আসে। আর 2 নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এই সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়। ছেলেদের গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এবং মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। এবং 3 নম্বর এখন আমরা জানব বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেনে রাখা উচিত, সবাইকেই জানতে হবে যে বয়ঃসন্ধিকালে একটা বিশেষ যত্নের প্রয়োজন আছে। যেমন বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে যায়। আবার শারীরিক পরিবর্তন থেকে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এখানে দুশ্চিন্তা হবার কোনো কারণ নেই। এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন, বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে, এর পরিবর্তন স্বাভাবিক। তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বোনের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য এতটুকুই রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পড়াগুলো বাসায় ভালো করে পড়ার এবং একটু খাতায় অ্যাসাইনমেন্ট লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখলে ভালো হয়। আশা করি তোমরা এসব করবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।